इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ব্যাংক অফ মহারাষ্ট্র একটা পিএসইউ ব্যাংক, যেই ব্যাংকটা আজকের দিনে দেখলে দেখা যাবে 1.76% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। মার্কেটে প্রেশার ছিল, কোম্পানিটাও নিচে ক্লোজিং দিয়েছে। তো এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেখে নিই রেজাল্ট কী করেছে। প্রথমত দেখে নেবো যে কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কিনা। তো কোম্পানিটা 1.5 টাকা করে কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তো এই ডিভিডেন্ডটা অবশ্যই শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু আমরা জানতে পারবো রেকর্ডেড, এবং তারপরে এই ডিভিডেন্টের অ্যামাউন্টটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। আমরা ব্যাংকটার স্ট্যান্ডার্ড নাম্বার দেখবো। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে 3.24, এক বছর আগে 12.24 আগের কোয়ার্টারে, 3.25 এই কোয়ার্টার। এবার আমরা কি দেখবো? এবার হচ্ছে টোটাল ইনকাম। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে ব্যাংকটা এক বছর আগে 6,48,825 আগের কোয়ার্টারে, 7,11,000 এই কোয়ার্টারে, 7,71,000। তো 6,48,000টা 7,71,000 হয়েছে এবং 7,11,000টা 7,71,000 হয়েছে। তো কোম্পানির ইনকাম যেটা, সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। এবার আমরা কি দেখবো? এবার হচ্ছে এক্সপেন্ডিচার। তো খরচা দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে 4,27,000 আগের কোয়ার্টারে, 4,80,000 এই কোয়ার্টারে, 5,19,000। তো ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 2,20,000, আগের কোয়ার্টারে 2,30,000, এই কোয়ার্টারে 2,51,000। তো অপারেটিং প্রফিট যেটা শো করছে সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। এবার আমরা কি দেখবো? এবার হচ্ছে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 1,21,000, সব রকম অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্সের পরে যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে। আগের কোয়ার্টারে 1,40,000, এই কোয়ার্টারে 1,49,000। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট, নেট প্রফিট, সেটাও কিন্তু জাম্প করেছে। তাহলে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার 4-এ। যেখানে আমরা যে কোনো ব্যাংকের রেজাল্ট দেখার সময় ফার্স্টে প্রফিট, তারপরে প্রভিশন, এবং তারপরে কি দেখব? এনপিএ। তো প্রফিট ঠিকঠাক আছে। এবার আমরা কি দেখব? প্রভিশন। তো প্রভিশন দেখলে দেখা যাবে, দেখুন প্রভিশন কি বলছে যে ব্যাংকটার এক বছর আগে কত ছিল প্রভিশন? 94,230, আগের কোয়ার্টারে 84,000, এই কোয়ার্টারে 98,000। তো ব্যাংকটার প্রভিশন কিন্তু বেড়েছে বলতে পারেন। যেখানে প্রভিশন মানে ব্যাংক মনে করছে এই অ্যামাউন্টের টাকা আর ব্যাংকের কাছে আসবে না, সেটা কিন্তু ইয়ারলি 94 থেকে বেড়ে হয়েছে কত? 98,000। এবার এনপিএ অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, যেটা প্রভিশনটাই আস্তে আস্তে কিন্তু এনপিএতে পরিণত হয়। তো পিএসইউ ব্যাংকগুলোর এনপিএ সবসময় বেশিই থাকে। এখন দেখার বিষয় এনপিএ কমিয়েছে না বেড়েছে। তো দেখলে দেখা যাবে, দেখুন গ্রস এনপিএ 3,83,000 এক বছর আগে, 4,12,000 আগের কোয়ার্টারে, 4,18,000। তো এখানে আমরা দেখতে পেলাম যে প্রফিটটা ঠিকঠাক করলেও প্রভিশন এবং এনপিএ দুটোই কিন্তু বাড়ছে। এটাই হচ্ছে পিএসইউ ব্যাংকগুলোর প্রবলেম। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 3.5%-এর ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়ে, যেখানে এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছিল। আজকে মার্কেটের প্রেশার ছিল, তার জন্য এই কোম্পানিটার মধ্যেও কিন্তু একটা ভালো প্রফিট বুকিং দেখা গেছে। যেখানে এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করে, হাইড্রো পাওয়ার মেন বিজনেস, এবং তার সাথে কিন্তু কোম্পানিটা সোলার এবং উইন্ড নিয়েও কাজ করছে। যেখানে এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কি সেটা একটু দেখে নিই। পিএসইউ কোম্পানি এনএইচপিসি, যেখানে এই কোম্পানিটা কত 797 করোড় ইনভেস্টমেন্ট করতে চলেছে। কোথায়? ইউপিতে, অর্থাৎ উত্তরপ্রদেশে, যেখানে 1200 মেগাওয়াট সোলার প্রজেক্টের কথা বলছে বা সোলার পার্কের কথা বলছে। তো ব্যাপক বড় একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে ইউপিতে, যেখানে এই কোম্পানির বিজনেস বাড়বে। অ্যাপ্রক্সিমেট 1200 মেগাওয়াট সোলার পার্কের কথা বলছে এই কোম্পানি। তো গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেইভাবে কিন্তু এই কোম্পানিগুলো কাজ করছে, কারণ গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে ভাবছে এবং সেখান থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে, এবং এই কোম্পানিগুলো কিন্তু এগ্রেসিভলি কাজ করছে। হিন্দুস্তান জিঙ্ক, কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে প্রায় 3.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট এই কোম্পানিটাও দেখিয়েছে, যেখানে মার্কেটের প্রেশারের জন্য প্রায় প্রতি কটা কোম্পানি কিন্তু এরকম পড়েছে। তো এই কোম্পানিটাও আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই। মার্চ ডিসেম্বর আগের কোয়ার্টার এবং এক বছর আগের মার্চের কোয়ার্টার। তো আমরা যদি কোম্পানির সেলস দেখি বা রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে 7,550
এক বছর আগে, আগের কোয়ার্টারে 8,556, এই কোয়ার্টারে 9,041। তো দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু রেভিনিউ ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। এবার আমরা খরচা দেখব, এক্সপেন্সেস 3,896 করোড় কোম্পানি এক বছর আগে খরচা করেছে, আগের কোয়ার্টারে 4,098, এই কোয়ার্টারে 4,258। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো এবার আমরা কি দেখব, অপারেটিং প্রফিট, যেটা ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে পাওয়া যায়। এক বছর আগে 3,654, আগের কোয়ার্টারে 4,458, এই কোয়ার্টারে 4,783। তো কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো এখনও পর্যন্ত কোম্পানির সব কিছু ঠিকঠাক আছে বলতে পারেন। যেখানে এবার আমরা কি দেখব, নেট প্রফিট। তো নেট প্রফিটটা কি, ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে। তো দেখলে দেখা যাবে এক বছর আগে 2,042 কোম্পানি প্রফিট করেছে, আগের কোয়ার্টারে 2,647, এই কোয়ার্টারে 2,976। তো এখানেও কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে, সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। এক বছর আগে কত ছিল ইপিএস, 4.83, আগের কোয়ার্টারে 6.26, এই কোয়ার্টারে 7.04। তো কোম্পানি যথেষ্ট ভালো রেজাল্ট প্রেজেন্ট করেছে। এখন দেখার বিষয় যে মন্ডেতে এই রেজাল্টটাকে মার্কেট কীভাবে নেয়। ইন্টারগ্লোব এভিয়েশন, ইন্ডিগো এভিয়েশন সেক্টরের ইন্ডিয়ার মধ্যে নম্বর 1 কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু প্রায় 60%-এর ওপরে মার্কেট ক্যাপচার করে রেখেছে এয়ারলাইন্স সেগমেন্টে। আজকের দিনে যদি দেখি কোম্পানিটাকে, দেখুন প্রায় 4.5% মতন ডাউনে ক্লোজ দিয়েছে, কিন্তু কোম্পানিটা কোনো এক সময় কিন্তু 6%-এর ওপরে নিচে চলে এসেছিল। কেন? কারণ দেখুন পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি একটু গরম ইন্ডিয়া এবং পাকিস্তানের। তার ফলে ভারত কিছু কিছু বিধিনিষেধ আরোপ করেছে এবং অ্যাকশান নিয়েছে পাকিস্তানের ওপরে। তো পাকিস্তানও এখন পাল্টা জবাব দেওয়া শুরু করেছে, যার ফলে এই কোম্পানিটার কিছুটা ক্ষতি হবে। কেন? কারণ এই কোম্পানিটা ডোমেস্টিক ফ্লাইটের সাথে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো পরিচালনা করে। তো যেখানে পাকিস্তান তাদের এয়ার রুটকে কিন্তু ব্যবহার করতে নিষেধ করেছে ভারতের এয়ারলাইন্স কোম্পানিগুলোকে। বা এছাড়াও দেখলে দেখা যাবে যে ইন্ডিগোর যেসব ফ্লাইটগুলো পাকিস্তানে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু এখন বন্ধ। তার ফলে কিন্তু যে কোম্পানিটাকে কিছুটা লসের সম্মুখীন হতে হবে, এবং যদি পাকিস্তানের এয়ার রুট ব্যবহার না করে তাহলে ঘুরপথে যেতে গেলে কিন্তু অনেকটাই খরচা বাড়বে। তো এই কারণেই এই কোম্পানিটার মধ্যে আজকে একটা গিরাওয়াট দেখা গেছে। যতগুলো পিএসইউ ব্যাংক আছে তার মধ্যে নম্বর 1 ব্যাংক এবং ইনভেস্টমেন্টের জন্য ভালো বলতে পারেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্যার তাই বলে আমি কিন্তু এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে বলছি না। কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আলোচনা করার জন্য কিন্তু এই ব্যাংকটাকে কথা বললাম। তো কেউ এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। তো আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন ব্যাংকটা 2% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই ব্যাংকটা ডিক্লেয়ার করেছে Q4-এর রেজাল্টের আপডেট, যেখানে এই কোম্পানিটা কবে Q4-এর রেজাল্ট জানাবে এবং তার সাথে সাথে ডিভিডেন্ডও দেবে বলছে। তো চলুন দেখে নিই ডেটটা কবে। 3রা মে কোম্পানি বোর্ড মিটিং করতে চলেছে এবং সেদিনকেই কোম্পানিটা ফাইন্যান্সিয়াল রেজাল্ট জানাবে এবং তার সাথে সাথে ডিভিডেন্ডও দেবে। তো যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তারা কিন্তু এই দিনটা খেয়াল রাখবেন, 3রা মে। তো 3রা মেতেই কোম্পানিটা তার Q4-এর রেজাল্ট আপডেট দেবে এবং তার সাথে ডিভিডেন্ডও দেবে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্যে আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ আমি কোনো কোম্পানি কিন্তু আপনাদেরকে বাই করার জন্য বলিনি। জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজগুলো আপনাদের সাথে আলোচনা করলাম আমরা নিজেরা আপডেট থাকার জন্য। তো আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।